আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় বাংলা কাব্যজগতে কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান। বাংলা কাব্যজগতে কবি বিহারীলাল চক্রবর্তী প্রথম সার্থক গীতিকবি হিসাবে পরিচিত। কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি থেকে গীতিকবিতার জন্ম। কবির ব্যক্তিগত অনুভূতি, কল্পনা, সৌন্দর্যবোধ, সঙ্গীতধর্মিতার সমন্বয়ে সার্থক গীতিকবিতার জন্ম নেয়। প্রাচীন গ্রীসে বীণাযন্ত্র বা লায়ার যন্ত্র বাজিয়ে যে কবিতা গান করা হতো তাকেই বলতো লিরিক। ক্রমে গানের দাসত্ব থেকে কবিতা মুক্তি পেল। মধ্যযুগের বাংলাতেও প্রচুর গীতিকবিতা রচিত হয়েছে, যা প্রাচীন লিরিকের মতো গান করা হতো, কিন্তু তাদের পদে ব্যক্তিগত অনুভূতির কথা কম বেশি থাকলেও কোনো বিশেষ ধর্মীয় বাতাবরণে তা লালিত হয়েছে। আধুনিক যুগে ঈশ্বরগুপ্তের দু চারিটি কবিতায় গীতিকবিতার লক্ষণ থাকলেও 1862 সালে মধুসূদন রচিত আত্মবিলাপ ও বঙ্গভূমির প্রতি কবিতা দুটি যথার্থ আধুনিক গীতিকবিতা হয়ে উঠেছে। মধুসূদন মহাকবি হলেও তার অন্তর থেকে গীতিকবিতার সুর উৎসারিত হয়েছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে বলেছেন, বাংলাদেশের যথার্থ গীতিকবিতার শুরু হল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে। এই যুগটি 1862 থেকে 1896 সাল পর্যন্ত বিস্তৃত। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইংরেজি সাহিত্যেও দেখা যাচ্ছে অষ্টাদশ শতাব্দীর সমাপ্তির দিকে নব্য ক্লাসিকতার বাধাবাধি নিয়মের স্থলে গীতিকবিতার মুক্তির আহ্বান ধ্বনিত হল ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজের মধ্য দিয়ে। 1798 খ্রিস্টাব্দে তারা দুই বন্ধু মিলে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করার পর রোম্যান্টিক গীতিকবিতার যুগ শুরু হয়ে গেল। এই গীতিকাব্যের প্রবল জোয়ারের যুগ হল 1798 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এই যুগেই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, স্টক, বায়রন, শেলি ও কিটসের আবির্ভাব। তারা নিজ নিজ কল্পনার বৈচিত্র্য, অনুভূতির প্রগাঢ়তা ও সৌন্দর্যের অভিব্যঞ্জনাকে অপরূপ গীতিকবিতার রূপ দিলেন। বাংলাদেশের আধুনিক যুগেও খানিকটা পাশ্চাত্য গীতিকবিতার প্রভাবেই বাংলা গীতিকবিতার গোড়াপত্তন হয়। তবে ইংরাজি সাহিত্যে নব্য ক্লাসিক যুগের পর রোম্যান্টিক গীতিকবিতার যুগ শুরু হয়েছিল। কিন্তু বাংলা গীতিকবিতার ইতিহাসে দেখা যাচ্ছে একই সঙ্গে ক্লাসিক মহাকাব্য, রোম্যান্টিক আখ্যান কাব্য এবং ব্যক্তিপ্রধান গীতিকাব্যের ধারা প্রবাহিত হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত বাঙালির স্বভাব ধর্মানুযায়ী গীতিকবিতারই জয় হল। গীতিধর্মিতা বাঙালির স্বভাব ধর্মের মূলে রয়েছে। মধ্যযুগের নানান ধর্মসম্প্রদায়ের গানে আমরা যার প্রকাশ দেখেছি। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে গীতিকবিতা ধর্মীয় বাতাবরণ থেকে মুক্ত হলো এবং তাতে মানবিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হলো। বিহারীলাল চক্রবর্তী, সুরেন্দ্রনাথ মজুমদার, অক্ষয় কুমার বড়ালের মতো গীতিকবিরা তাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি গীতিকবিতার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করলেন। বাংলা গীতিকাব্যের ধারাটি পরিপূর্ণতা পেল রবীন্দ্রনাথের গীতিকাব্য সৃজনে। আধুনিক গীতিকবিতার উপাদান হল প্রকৃতি, নারী, প্রেম। আধুনিক গীতিকবিরা জড় প্রকৃতিকে আর জড়রূপে দেখলেন না, তাকে প্রাণময় করে তুলে তার সঙ্গে অন্তরের আনন্দ বেদনার অনুভূতিকে একাত্ম করলেন। নারীকেও তারা গৃহকোণে দৈনন্দিন কর্মের জাতাকলে পৃষ্ট না করে তাদের রোম্যান্টিক চেতনায় প্রেয়সী, শ্রেয়সী, সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবীতে পরিণত করলেন। পরাধীন ভারতের জ্বালা যন্ত্রণায় স্বদেশপ্রেমকে অবলম্বন করে গীতিকবিতার সুরমূর্ছনা প্রকাশ পেয়েছে। বিহারীলাল ছিলেন আধুনিক গীতিকবিতার প্রথম সচেতন কবি। বাংলা কাব্য সাহিত্যে বিহারীলালের স্বাতন্ত্র্যমণ্ডিত কবি প্রতিভা তাকে সমসাময়িক কবিগোষ্ঠী থেকে পৃথক মর্যাদা দান করেছে। বিহারীলালের সৌন্দর্য ধ্যান, আত্মমগ্ন অনুভব, স্বীকৃতি, রহস্যপ্রীতি, গীতিময়তা তার কাব্যে প্রকাশ পেয়েছে। তার রচিত কাব্য গ্রন্থগুলি হল
সঙ্গীত সঙ্গীত শতক, যার প্রকাশকাল 1862, বঙ্গসুন্দরী, যার প্রকাশকাল 1870, নিসর্গ সন্দর্শন 1870, বন্ধু বিয়োগ 1870, প্রেম প্রবাহিনী 1870, সারদা মঙ্গল 1879, সাধের আসন 1295 ফাল্গুন থেকে 1296 মাঘ মাস পর্যন্ত মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। বাউল বিংশতি 1924। বিহারীলাল প্রথম স্বপ্ন দর্শন নামে একটি গদ্যগ্রন্থ রচনা করেন, যার প্রকাশকাল 1858 খ্রিস্টাব্দ। কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থ সঙ্গীত শতক, যা 1862 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। বিহারীলাল এই গ্রন্থ সম্পর্কে অনাথ বন্ধু রায়কে লিখেছেন, 15 থেকে 25 বছর বয়স তার মনে যে যে ভাবোদ্গম হয়েছিল এবং জীবনে যে যে ঘটনা ঘটেছিল তার অধিকাংশ সঙ্গীত শতকে বর্ণিত আছে। সুকুমার সেন এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন, বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়া প্রবাহিত হইয়া বাঙ্গালার বিশুদ্ধ গীতিকবিতার যে ধারাটি নিধুবাবু, শ্রীধর, কথক, রামবসু প্রভৃতির টপ্পায় অর্থাৎ ক্ষুদ্র প্রণয় সঙ্গীতে আসিয়া স্তব্ধ হইয়া গিয়াছিল, তাহাকে বিহারীলাল নতুন করিয়া প্রবাহিত করিলেন সঙ্গীত শতকে। বঙ্গসুন্দরী গ্রন্থে তিনি কয়েকটি নারী চরিত্র অঙ্কন করে তার মধ্য দিয়ে গৃহচারিণী নারীকে সৌন্দর্য স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন। নারীর রোম্যান্টিক ও আইডিয়াল মূর্তির সঙ্গে বাঙালি ঘরের নারী মূর্তির অভূতপূর্ব সমন্বয় বিহারীলালের নিজস্ব সৃষ্টি। বিহারীলালের নিসর্গ সন্দর্শন কাব্য 7টি স্বর্গে রচিত। স্বর্গগুলি হল চিন্তা, সমুদ্র দর্শন, বীরাঙ্গনা, নভমণ্ডল, ঝটিকা রজনী, ঝটিকা সম্ভোগ এবং প্রভাত। নিসর্গের নানা চিত্র, সমুদ্র দর্শন, নভমণ্ডল, ঝটিকার রজনী প্রভৃতির প্রকৃতি বর্ণনা বেশ উপভোগ্য। বিহারীলালের বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটি প্রথমে পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। এই কাব্যের 4টি স্বর্গে কবিতার 4 বন্ধু পূর্ণচন্দ্র, কৈলাস, বিজয়, রামচন্দ্র এবং প্রথমা স্ত্রী অভয়ার বিয়োগ ব্যথা ব্যক্ত করেছেন। 4টি স্বর্গের নাম হল পূর্ণ বিজয়, কৈলাস, সরলা, রামচন্দ্র। কাব্যটিতে দেশ ও সাহিত্যের প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। তার রচিত প্রেম প্রবাহিনী কাব্যগ্রন্থ প্রথমে অবোধবন্ধু পত্রিকায় প্রকাশ পেয়েছিল। পতন, বিরাগ, বিষাদ, অন্বেষণ, নির্বাণ এই 5টি স্বর্গে কাব্যটি সমাপ্ত হয়েছে। সুকুমার সেন এই কাব্য সম্পর্কে জানিয়েছেন, কাব্যের মর্মকথা সংসারে আসল প্রেমের মর্যাদা নাই বুঝিয়া কবি যখন হতাশায় নিমগ্ন, তখন অকস্মাৎ তাহার চিত্তে দৈবী আনন্দের স্ফুরণ হইয়াছিল। বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য। শারদামঙ্গল রচনার উদ্দেশ্য সম্পর্কে 1307 বঙ্গাব্দে কবিপুত্র অবিনাশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত গ্রন্থাবলীর প্রথম খণ্ডে বন্ধু অনাথ বন্ধু রায়কে লিখিত কবির একটি পত্রে পাওয়া যায়, মৈত্রীবিরহ, প্রীতিবিরহ, সরস্বতী বিরহ, যুগপৎ ত্রিবিধ বিরহে উন্মত্তবৎ হইয়া আমি শারদামঙ্গল সঙ্গীত রচনা করি। শারদামঙ্গল কাব্য সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেবী সরস্বতীর সঙ্গে কবির বিরহ মিলনের অশ্রুভারাতুর ও আনন্দ বেদনাময় মুহূর্তগুলি এ কাব্যে একই সঙ্গে রোম্যান্সের জ্যোতির্বলয় রূপে এবং অতীন্দ্রিয় ভাবজগতের অনির্বচনীয় প্রকাশের ব্যঞ্জনায় সার্থক হয়ে উঠেছে। মনে মনে বহু স্বর্গ মর্ত পরিক্রমণ করে নানা ভাব সংঘাতের মধ্য দিয়ে
আবর্তিত হয়ে তিনি সরস্বতীর সান্নিধ্য কামনা করেছেন। এই দেবীকে কখনো মর্তের কায়াবন্ধনে জননী জায়ার সীমাবদ্ধ মূর্তির মধ্যে, কখনো কালপারাবার পার হয়ে নির্বস্তু বিশুদ্ধ চৈতন্যের ইন্দ্রিয়াতীত সত্তার মধ্যে কবি উপলব্ধি করতে চেয়েছেন। দ্বৈতের সঙ্গে অদ্বৈতের, পূর্ণের সঙ্গে খণ্ডের, জায়ার সঙ্গে মানসীর, দেবীর সঙ্গে মানবীর, রোম্যান্সের সঙ্গে মিস্টিকের যে দ্বন্দ্ব সচরাচর কবি মনে ঘনিয়ে ওঠে, কবি বিহারীলালও তার দ্বারা বিপন্ন হয়ে পড়েছিলেন। দেবী সারদা কি ঘরের মধ্যে নবনব রূপে লীলা করেন, অথবা তিনি বাক্পথাতীত বৈদান্তিক ব্রহ্মের মতো ধরাছোঁয়ার বাইরে, এই প্রশ্ন, আত্মার এই সংকট শারদামঙ্গলের কবিকে ব্যাকুল করে তুলেছে। শারদামঙ্গল কাব্য সম্পর্কে অধ্যাপক অলোক রায়ের মন্তব্যটিও গুরুত্বপূর্ণ। শারদামঙ্গল কাব্য কবির মানসলক্ষ্মীর বন্দনাগান, রোম্যান্টিক কবির সৌন্দর্যানুসন্ধান ও মিস্টিক কবির সত্যানুসন্ধান শারদামঙ্গল কাব্যে লক্ষ্য করা যায়। বিরহ মিলনের মধ্য দিয়ে কবির আত্মজিজ্ঞাসা ও আত্মনিবেদন। রবীন্দ্রনাথের ভাষায় শারদামঙ্গল কাব্য সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ব পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। ভাবসম্মিলনের পরমাপ্রাপ্তি নয়, প্রত্যাশার অসীম ব্যাকুলতা কাব্যের মধ্যে কবি হৃদয়ের আরতিকে সুস্পষ্ট করেছে। সৌন্দর্যের জন্য এই আরতি শারদামঙ্গল কাব্যের মূল সুর। বাকি সব কিছু কাব্যের কায়া নির্মাণে কবির রূপকল্প সৃষ্টিমাত্র। শারদামঙ্গলের পর বিহারীলালের সাধের আসন কাব্যটি 1889 খ্রিস্টাব্দে রচিত হয়। কাব্যটি 10টি সর্গে বিভক্ত। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী কাদম্বরী দেবী বিহারীলালকে স্বহস্ত রচিত একখানি আসন উপহার দিয়েছিলেন। সেই উপলক্ষে বিহারীলাল সাধের আসন কাব্য লেখেন। সুকুমার সেন বলেছেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী বিহারীলালের কাব্যের, বিশেষ করিয়া শারদামঙ্গলের অনুরক্ত পাঠিকা ছিলেন। তিনি কবিকে একটি পশমের আসন বুনিয়া দিয়াছিলেন, যাহাতে শারদামঙ্গলের এই কয়ে ছত্র তোলা ছিল: হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে, বিভোর বিহল মনে কাহারে ধ্যাওয়াও। হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে, বিভোর বিহল মনে কাহারে ধ্যাওয়াও। কবির কাছে তাহার ভক্ত পাঠিকা এই সমস্যার পূর্তি চাহিয়াছিলেন। কবি স্বীকৃত হইয়া 3টি স্তবক রচনা করিয়া ক্ষান্ত ছিলেন। প্রশ্নকর্ত্রীর অকাল বিয়োগের পরে তবে সে কথা মনে পড়ে, তখন সাধের আসন লিখিয়া কবি প্রতিজ্ঞা পূরণ করেন। বাংলা কাব্যে বিহারীলাল প্রথম সার্থক গীতিকবি। তিনি আত্মভাবনার কবি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, তিনি নিভৃতে বসিয়া নিজের ছন্দে নিজের মনের কথা বলিলেন। এই জন্য তিনি বিহারীলালকে বাংলা কাব্যকুঞ্জে ভোরের পাখি বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ আরও বলেছেন, সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল, সে সুর তাহার নিজের। গীতিকবি বিহারীলাল সম্পর্কে রবীন্দ্রনাথের এই মূল্যায়ন খুবই তাৎপর্যপূর্ণ, যা বাংলা কাব্য সাহিত্যে বিহারীলালের স্বাতন্ত্র্য সূচিত করে। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় বাংলা কাব্যজগতে কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান। বাংলা কাব্যজগতে কবি বিহারীলাল চক্রবর্তী প্রথম সার্থক গীতিকবি হিসাবে পরিচিত। কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি থেকে গীতি